ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। প্রথম টি-20 হবে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে এবং সেই সিরিজের আগে গতকাল অর্থাৎ 1 মে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিল। ঠিক ঘোষণা নয়, আইসিসিকে জানানোর শেষ দিন ছিল। বাংলাদেশ অবশ্য স্কোয়াড ঘোষণা করেনি, সেভাবে আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। বেশ কয়েকটা দল, বড় বড় দল যেগুলো রয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দল কিংবা ভারতের মতো দলগুলো কিন্তু তারা এক্সপোজ করেছে তাদের দল। তবে বাংলাদেশ আইসিসিকে জানালেও তারা জনসম্মুখে সেই স্কোয়াডটি আনেনি। আমরা ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলবো জিম্বাবুয়ের পক্ষে ম্যাচে, এবং সেই আলোচনায় আমাদের সাথে আছেন ক্রিকেট কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। আমি শুরুটা মুস্তাফিজকে দিয়ে করতে চাই। গতকাল যেহেতু মুস্তাফিজের শেষ ম্যাচ ছিল, ওভারঅল পারফরমেন্স কেমন দেখালেন মুস্তাফিজ? 14 উইকেট নিয়েছেন সোফার এখনো পর্যন্ত। ধন্যবাদ। হ্যাঁ, এবং কালকে যদি আরেকটা উইকেট নিতে পারতো তাহলে হয়তো এই মুহূর্তে ও টপ অফ দ্য লিস্ট, ক্যাপটা হয়তো সাথে করে নিয়ে যেতে পারতো, এবং সে যোগ্যতা ছিল না তা নয়, কিন্তু যোগ্যতা ছিল ডেফিনেটলি, বাট আনফর্চুনেটলি কালকে খুব ভালো বল করে উইকেটটা পায়নি। আমার মনে হয় দুর্দান্ত খেলেছে। ওর ডাটাই বলছে যে হাইস্ট উইকেট টেকারের মধ্যে একজন, এবং 10-এর নিচে 9.23, 9.2 অন্তত এবারের আইপিএল এর নিরিখে এরকম একটা ইকোনমিতে বল করেছে। এবং তার পাশাপাশি এটা একটু দেখতে হবে ও কোন কোন সময় বল করে। ওকে আনা হয় শুরুতে একেবারে পাওয়ার প্লের শেষের দিকে, যে সময় ব্যাটাররা অনেক বেশি মারমুখী হয়। বেশিরভাগ সময় ওকে দেখেছি 6 নম্বর ওভারে বল করতে। মাঝে একটা ওভার হয়তো ও করে এবং শেষের দিকে 2টো ওভার করে। সো ওর উপরে দলের নির্ভরশীলতার ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দল ওকে খুব গুরুত্বপূর্ণ রোল দিয়েছে, দায়িত্ব দিয়েছে, ভরসা করেছে। এটা কম কথা না, এটা ওর যোগ্যতার কারণে হয়েছে। কিন্তু আমার মনে হয় সব কিছু মিলিয়ে দুর্দান্ত বোলিং করেছে, এবং ওর বোলিংয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। বোলিংয়ে পরিবর্তন দেখেছি, ওর শারীরিক ভাষার মধ্যে পরিবর্তন দেখেছি, ওর চেহারার মধ্যে যে গ্লো দেখি, মাঝে মাঝে যখন ক্লোজ আপ দেখি ওর মুখটা দেখায়, মনে হয় ইনভলভ, দলের একটা অংশ, এবং একটা গ্লো দেখি ওর চেহারার মধ্যে, বোঝা যায় যে নিজেও এনজয় করছে, খুব আস্থা নিয়ে খেলছে। সব মিলিয়ে দারুণ ইতিবাচক একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওর। এবং থ্যাঙ্কফুলি বাংলাদেশ থেকে যারা অনুসরণ করেছে মুস্তাফিজকে, তারা সবাই তৃপ্তি পেয়েছে, কোনো সন্দেহ নেই, স্যাটিসফাইড। এবং গতকাল আমরা যেটা বলছিলাম যে প্রথম বিদেশি বোলার হিসেবে মেইডেন ওভার তিনি পেয়েছেন উইকেটের পাশাপাশি, সেটাও নিশ্চয়ই অনেক বড় প্রাপ্তি। এবং টি-20 বিশ্বকাপের আগে সেটা বাংলাদেশের দলের জন্য কতটা ইতিবাচক বার্তা দিচ্ছে? দারুণ, কারণ টু বি অনেস্ট রিসেন্ট পাস্টে যদি মুস্তাফিজের পারফরমেন্স আমরা দেখি, অনেক সময় মনে হয়েছে ওর কারণেই দল হেরেছে। অন্যদেরকে মনে হয়েছে লিডিং বলার, ওকে না। এবং কেউ কেউ হয়তো ওই সন্দেহ করেছে যে বিশ্বকাপ দলেও থাকবে কি না, থাকলেও প্রথম 11তে আসতে পারবে কি না। সেখান থেকে এমন একটা ইউটার্ন নেওয়াটা একটা অভাবনীয় ব্যাপার কিন্তু। এবং আমার ধারণা এই সামনের বিশ্বকাপে ও হয়তো অন্যতম রেসপেক্টেড বলার হিসেবেই, অন্যতম রেসপেক্টেড বলার হিসেবেই স্বীকৃতি পাবে। আমি নিশ্চিত যে এই আইপিএল চাইতে বড় কোনো টুর্নামেন্ট কিন্তু হয় না, এমনকি বিশ্বকাপের চাইতে বড় টুর্নামেন্ট এটা। এবং এখানে যত প্রতিদ্বন্দ্বিতা হয় বিশ্বকাপে ততটা হয় না এভরিডে। সো এখানে ও যে পারফরমেন্স দেখিয়েছে, বিয়ন্ড এনি ডাউট প্রমাণ করেছে যে ওর মধ্যে সেই ব্যাপারটা আছে, টু বি ওয়ান অফ দ্য বেস্ট। আপনি বলছিলেন যে বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখছেন আপনি আইপিএলকে, সেই জায়গাটা থেকে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে নিয়ে আসা, খেলতে না দেয়া যদি বলি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দুটো দিক আছে। এক হচ্ছে যে জাতীয় দলের খেলা হয়তো ম্যানেজমেন্ট মনে করেছে যে দলের সাথে থাকলে দলের সাথে যে সব কিছু মেলানোর যে ব্যাপারটা, সেটা হয়তো হবে। বাট ব্যক্তিগতভাবে আমার ধারণা যে ও এখন এমন একটা জায়গায় আছে, যেভাবে এত দ্রুত জিনিসটাকে বোঝার চেষ্টা করছে বা বুঝেছে, সামনে আরও কঠিন ম্যাচ আসবে, যখন টপ 4-এ যাবে এবং সেখানে যখন নকআউট স্টেজে যাবে আরও কঠিন ম্যাচ আসবে, ওর দায়িত্বটা আরও বাড়বে। সেখানেও কীভাবে নিজের রোলটা প্লে করে, এটা দেখার সুযোগ বা এক্সপিরিয়েন্সটা নেওয়ার সুযোগও পেল না। এরকম সুযোগ জীবনে অনেকবার আসবে না, কিন্তু এখানে যদি আরও কিছুটা ইতিবাচক এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত আসতে পারতো,
তাহলে হয়তো ওর ক্যারিয়ারে ওকে কোনোদিন আর পেছনে ফিরে তাকাতে হতো না, যেহেতু এই সুযোগটা থেকে বঞ্চিত হলো। এক্স্যাক্টলি, এবং যেহেতু আমরা এবার যেটা লক্ষ্য করলাম যে একটা একেবারে চেন্নাইয়ের অটোমেটিক চয়েসে তিনি পরিণত হয়েছেন। আমরা গত হয়তো বা একটা দুইটা আসরে দেখেছি কিছু ম্যাচ খেলেছেন, তাকে কিছু ম্যাচে বসে থাকতে হচ্ছে, কিন্তু এবার কিন্তু ও খেলবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল, মূল দলে জায়গা পাবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, এবং একটা সময় নিজেকে একেবারে অপরিহার্য রূপে প্রেজেন্ট করতে পেরেছেন। সেই বিষয়টা তাসকিন শরীফুলদের চ্যালেঞ্জটা আরো অনেক বেশি বাড়িয়ে দিল কিনা, আমি যদি ইতিবাচকভাবেই দেখি যে প্রতিদ্বন্দ্বিতা একটা হেলদি প্রতিদ্বন্দ্বিতার কথা শুধু বলবো না, যে মানুষের স্বপ্নের তো কোনো শেষ নেই। আমরা তো স্বপ্ন দেখতে ভয় পাই বা আমাদের স্বপ্নটাকে অনেক গুটিয়ে রাখি, সীমাবদ্ধ করে রাখি। এই জন্য অনেক সময় আমাদের যোগ্যতা থাকলেও আমরা হয়তো অনেক উপরে উঠতে পারি না। চাইলে যে এটা সম্ভব, মুস্তাফিজের এই কয়েকদিনের অভিজ্ঞতা সেটা বলে। আমি সেটা আবারও বলি যে যেভাবে পিছিয়ে যাচ্ছিল সেখান থেকে এই যে ফেরত আসাটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত সবার জন্য। শুধু যে ক্রিকেটের জন্য তা নয়, আমাদের অন্যান্য স্পোর্টসের জন্য, ব্যাটার বলি, বলার বলি, ফুটবল বলি, হকি বলি, সবার জন্যই কিন্তু চাইলে এটা সম্ভব। তবে তার পাশাপাশি উপযুক্ত পরিবেশটা দরকার। এটা বলতে হবে যে সিএসকে ওকে যে পরিবেশটা দিয়েছে, ওকে যেভাবে মূল্যায়ন করেছে, ওকে যেভাবে সম্মানিত করেছে, ওর উপর যে আস্থার ব্যাপারটা এনেছে, সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কিন্তু। সো এটাও একটা আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। সো আশা করব যে তাসকিন বলি, এই বলি, শুধু তারাই না, অন্যরাও যারা খেলা দেখেছে, শুধু বোলাররা না, সবাই নিজেদের চিন্তাভাবনা, ধ্যান ধারণাকে যদি একটু পরিবর্তিত করে, আরও প্রফেশনাল হয়, সাধনাটাকে সাধনা হিসেবে দেখে এবং চায় সত্যি ওখানে যেতে, তাহলে যেটা যাওয়া সম্ভব। মুস্তাফিজ কিন্তু খুব দূরের কেউ না, কিন্তু মুস্তাফিজ ওদের একদম হাতের ছোঁয়ার ভেতরে, কিন্তু উইদিন দেয়ার রিচ এমন একজন মানুষ। মুস্তাফিজ যদি পারে, ওয়াই নট মি? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের সামনে আসবে। আপনি বলছিলেন যে শরীরী ভাষায় পরিবর্তন এসেছে, পাশাপাশি বোলিং লাইনের কথা বলছিলেন যে বেশ কিছু পরিবর্তন। আমরা একটু টেকনিক্যাল বিষয়টা জানতে চাই, কি ধরনের পরিবর্তন যদি টেকনিক্যালি তিনি এনেছেন? আমার মনে হয় যে এখন যেটা সবচেয়ে বড় একটা পরিবর্তন, সেটা হচ্ছে যে আগে খুব ক্রস সিম বোলিংয়ের উপরে নির্ভরশীলতা ছিল, ক্রস সিম বোলিংয়ের উপরে। বাট এবার দেখেছি প্রচুর সিম আপ বল করেছে। সাধারণত পেস বলাররা যেটা করে, নতুন বলে সাধারণত সেটাই করে থাকে, সিম আপ ডেলিভারি, সো দ্যাট বলটা একটু মুভ করবে বা বল সিমে মাটিতে হিট করলে এদিক ওদিক মুভ করবে, সেটার জন্য। কিন্তু ওকে আমরা দেখেছি খুব বেশি ক্রস সিম ডেলিভারি করতে, অ্যাক্রস দ্য লাইন। এটাই ছিল ওর মোটামুটি বলিং স্টক ডেলিভারি। একটা হচ্ছে সিম আপ বল করেছে, এবার প্রচুর উইকেট টু উইকেট বল করেছে। এক্স্যাক্টলি, প্রচুর উইকেট টু উইকেট বল। কালকে যখন নাকি তার বোলিং অ্যানালাইসিস দেখছিলাম, তখন দেখলাম যে গুড লেন্থে বোলিং এর সংখ্যা প্রচুর উইকেট টু উইকেট বল করেছে এবং শর্ট বল করার টেন্ডেন্সিটা অনেক কমে গেছে। আমরা কালকের খেলাটা যদি একটু খেয়াল করে দেখি, যে ওকে যে মারতে পারেনি শুধু সেটাই না, কিন্তু ওকে খেলতে অসুবিধা হয়েছে, কিন্তু অনেকগুলো বল ব্যাটসম্যানদেরকে ডিফেন্স করতে হয়েছে বা কোনো মতে ঠেকিয়েছে, এমনও হয়েছে। কিন্তু প্রথম 10টা বলে ও রান দিয়েছিল 4। এতে বোঝা যায় প্রথম 10 বল মানে পাওয়ার প্লে 1 বল এবং মাঝখানের 1 ওভার, এই 10টা বলে প্রথম 10 বলেও রান দিয়েছিল 4 রান। তো বোঝা যায় কতগুলো ডট বলও করেছে এবং কতটা প্রভাব বিস্তার করতে পেরেছিল সেই আন্তর্জাতিক মানের সব ব্যাটসম্যানরা ওখানে খেলছে কিন্তু টপ অর্ডারে, তাদের উপরে। সো এতে বোঝা যায় যে ওর এই পরিবর্তন, এবং ও নিজে বুঝতে পেরেছে ব্যাপারটা। ও এখন যখন বল করে ও জানে যে কী হতে যাচ্ছে বা কী হতে পারে। নট নেসেসারিলি সবসময় ঠিকটাই হবে, যে কারণ বিপক্ষ দলে খুব নামি দামি ব্যাটারি খেলছে, কিন্তু এখনও জেনে শুনে কিন্তু করছে কোনটা কখন কী হচ্ছে। আমি নিশ্চিত যে এটা গ্র্যাজুয়ালি আরও ইমপ্রুভ করবে। জি, একটু দল নিয়ে জানতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতিটা আপনি কেমন দেখলেন সোফার এখনো পর্যন্ত? আজকে শেষ প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দল খেলার আগে, এবং পাশাপাশি ইতিমধ্যে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। তিনি যেটা বলেছেন যে তুলনামূলকভাবে এবারের প্রস্তুতিটা বেশি, এবং সেটা বিশ্বকাপের জন্য। যদিও আমরা বলছি যে জিম্বাবুয়ের বিপক্ষে খুব ভালো আসলে প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই, যেহেতু জিম্বাবুয়ের দলকে সেভাবে বিবেচনায় আনা হয় না। বিভিন্ন পত্রিকা আমরা দেখছি যে হয়তোবা কোনো শক্তিশালী দলের বিপক্ষে খেললে টি-20 এর আগে সেটা বেটার হতো, তবে তিনি সেটাকে আসলে সেভাবে বলতে নারাজ। তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা। আপনার কাছে কি মনে হয়? না, এটা তো খুব স্বাভাবিক। আমরা যখন একটা পরীক্ষা দিতে চাই, তার আগে যখন পরীক্ষা দেওয়ার আগে যখন প্র্যাকটিস পরীক্ষাগুলো দেই, সেখানে কিন্তু মোটামুটি একই মানের প্রশ্নের মুখোমুখি হওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা মূল পরীক্ষার সাথে যদি এই পরীক্ষার প্রশ্নের যদি অনেক বেশি তফাৎ থাকে, অনেক যদি সহজ হয়ে যায়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাবো আমি যদি এসএসসি পরীক্ষার অঙ্কগুলি
দিয়ে প্রিপারেশনে যাই, ওখানে খুব একটা কাজে আসবে না, এটা স্বাভাবিক। এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, জিম্বাবুয়ের সাথে আমাদের আয়োজন আছে, জিম্বাবুয়ের সাথে আমাদের খেলতে হবে, দলের সাথেও আমাদের জিম্বাবুয়ের সাথে আমাদের খেলতে হবে। এটা যদি আরেকটু শক্ত প্রতিপক্ষ হতো, তাহলে যেটা হতো কি, আমরা আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারতাম আমাদের অবস্থানটা। কিছুটা দুর্বলতার সাথে নিজেদেরকে মূল্যায়ন করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা কিন্তু আগেও ঘরের মাঠে স্পিনিং উইকেট করে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, এবং এটা বলার চেষ্টা করেছি যে আমরা দারুণ একটা দল যারা এত বড় বড় দলকে হারাতে পারে। ওটা যে আসলে কাজে দেয় না, এটা বোধহয় এই লেসনটা বোধহয় আমাদের নেওয়া উচিত ওখান থেকে। সো প্রপার মূল্যায়নটা খুব জরুরি। তাহলে যেটা হবে যে কোনো ড্রব্যাক থাকলে, কোনো এরিয়াতে আমরা যদি পিছিয়ে থাকি, সেটা নিয়ে চিন্তা করা যাবে, সেটা নিয়ে ভাবা যাবে, সেটা নিয়ে কাজ করা যাবে। কিন্তু যদি আমরা ধরে নিই যে না, এটা আমাদের খুব ভালো একটা পারফরমেন্স, তাহলে বোধহয় মানসিকভাবে বা কোনোভাবেই ওখান থেকে আরও উপরে ওঠার চেষ্টাটা সেভাবে থাকবে না। সো আমার মনে হয় নেগেটিভ ব্যাপার হলো এটাই। জি, যেটি বলছিলাম যে টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল সামনে এনেছে, অর্থাৎ জনসম্মুখে এনেছে বেশ কয়েকটি দল, যেগুলো বড় বড় নামগুলো আমরা বলছিলাম যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা ইন্ডিয়ার মতো দলগুলো, তারা কিন্তু ইতিমধ্যেই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেটাতে নিশ্চয়ই ইতিবাচক ব্যাপার রয়েছে। যারা নাকি দলে আছেন তারা নিজেদের মেন্টালি প্রিপেয়ার্ড করে নিচ্ছেন এখন থেকেই, খুব বেশি হয়তো সময় নেই, 1 মাসের মতো আছে। সেই সুযোগটা বাংলাদেশ নেয়নি। কেন নেয়নি আপনার কাছে কি মনে হয়, এবং নেওয়াটা উচিত ছিল কিনা? যদি বলি ভারতের দলের কথা, যদি বলি ভারতের 15 জন সিলেক্ট করাটা কতটা কঠিন এবার আইপিএল দেখলে বোঝা যায়। কিন্তু এক্স্যাক্টলি অন্তত আরও 10 জন খেলোয়াড়ের নাম বলা যায়, একে কেন নেওয়া হলো না। সেই হিসাবে কিন্তু বাংলাদেশে 15 জন খেলোয়াড় পাওয়াটাই মুশকিল, কিন্তু টি-20 15 জন খেলোয়াড় পাওয়া মুশকিল। ভারত কিন্তু সেটা করতে পেরেছে। জি, এবং এখানেই বোধহয় ওরা অনেক এগিয়ে যায়। ওরা যেটা ভাবে ঠিক সেটা করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না ওখানে। সো খেলোয়াড়দের মধ্যেও কোনো দ্বিধার ব্যাপারটা থাকলো না, মিডিয়াতেও থাকলো না, কোথাও থাকলো না, সবার মধ্যে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবং যেটা বললেন যে সবার যে মানসিক পরিকল্পনার যে ব্যাপারটা, সেটাও কিন্তু চলে আসলো সাথে সাথেই। আমরা সবসময় এইটা কিন্তু এই প্রথম এর আগেও হয়েছে কিন্তু। সো আমরা একটু দ্বন্দ্বে থাকি, এখন যদি দিয়ে দিই, পরে যদি আবার পরিবর্তন করতে হয়, তখন সেখানে যে আবার সমালোচনাটাকে আমরা মেনে নিতে পারি না বা ওটা মুখোমুখি হতে চাই না। 100% কারেক্ট কোনো কিছু হয় না কোনো দিন। আমরাও কিন্তু যেই দল দিয়েছি সেটা বলে দিতে পারতাম যে হ্যাঁ, এটা আমরা সাবমিট করেছি, এটা আমাদের দল, প্রয়োজন হয়তো আমরা ডেফিনেটলি আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু সেখানে হয়তো অনেক প্রশ্ন আসবে, যুক্তি দেখাতে হবে, সেটার মুখোমুখি হয়তো আমরা হতে চাইনি। একটু সাহস দেখাতে পারলে হয়তো আমরা ভালো করতাম। আমরা যখন এই পর্যায় থেকে এই দ্বন্দ্বে থাকবো, তখন কিন্তু খেলোয়াড়রাও কিন্তু অনেক ব্যাপারেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকবে বোধহয়। এগুলি যতটা স্বচ্ছ হবে, পুরো প্রক্রিয়াটা তত সুন্দর হবে, এবং আলটিমেটলি কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয় তখন যে সবাই নিজের কাজটা খুব সহজে করতে পারে। এখনই যদি আমরা বলে দিতাম, কিন্তু সবাই কিন্তু যারা সিলেক্টেড হয়েছে তারা সবাই কিন্তু অন্যভাবে নিজেদেরকে দেখতো, ফিল করতো, এবং এক ধরনের মানসিক তৃপ্তি যেমন থাকতো, দায়বদ্ধতাও থাকতো, সেটা নিয়ে ওরা হয়তো কাজও করতো। এখনও যে করবেন আমি বলছি না, বাট ওই আবহটা আমরা তৈরি করতে পারলাম না। জি, আপনি বলছিলেন যে সেই সাহসিকতার ব্যাপারটি আসলে নেই, যে হয়তো বা সমালোচনা হতে পারে বা আলোচনা হতে পারে বা মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেখানে আপনি বলছিলেন যে 15 সদস্যের দল গোছানোটাই, 15 সদস্যের সেরকম আসলে টি-20 খেলার মতো ক্রিকেটারই আছে কিনা আপনি সন্দিহান। সেই জায়গাটা থেকে সেক্ষেত্রে মেসেজটা কি গেল, ধরেন দর্শক বলুন কিংবা ক্রিকেটার বলুন, তাদের কাছে? না, মেসেজটা এইটাই গেল যে আমরা যে দলটা দিলাম, এই দলটা নিয়ে আমরাই নিশ্চিত না এটি আমাদের ফাইনাল দল কিনা। জি, সেক্ষেত্রে তো আসলে মোটামুটিভাবে মানে মোটামুটি জানাই যে আসলে কারা থাকছেন, যেহেতু দল গোছানোটাই টাফ ব্যাপার। আপনার কাছে কি মনে হয়? মোটামুটি আমি নিশ্চিত যে 14-15 জন নিয়ে বা 12-13 জন নিয়ে কোনো সন্দেহ নেই। 1-8 জন নিয়ে হয়তো একটু সন্দেহ আছে, খুব সম্ভবত আপনার ওপেনিংয়ে হয়তো কিছুটা সন্দেহ আছে সেখানে। আপনার দৃষ্টিতে দলটা কেমন হতে পারে? আপনাকে যদি বলা হয় যে স্কোয়াড 15 সদস্যের স্কোয়াড, সেটা কেমন হবে? এখানে হয়তো 4 জন পেস বলার, আমাদের সাইফুদ্দিন অ্যাড হয়েছে এখানে, সাইফুদ্দিন ডেফিনেটলি আছে এখানে, মুস্তাফিজ ডেফিনেটলি থাকবে, তাসকিন আছে, শরীফুল আছে, স্পিনার থাকবে 3 জন, রিশাদ, ডানহাতি শেখ মাহাদি এবং সাকিব আল হাসান মিনি, 3 জন স্পিনার, এবং 7 জন ব্যাটসম্যান। আরও একজন পেস বলার হয়তো থাকবে, সেটা সাকিব হতে পারে অথবা
খুব সম্ভবত সাকিব, যেহেতু হাসানকে আমরা দেখেছি খুব একটা ভালো পারফর্ম তিনি করতে পারেন এবং ঢাকায় এসে ওকে খেলতে দেখলাম, জি, বা ঢাকায় খেলতে দেখলাম ওকে। সো এই প্রথম 3 ম্যাচে তো ও নেই খুব সম্ভবত। সো ওরও একটা সম্ভাবনা নেই যে তা না, ও নিশ্চয়ই ব্যাক অফ দি মাইন্ড নিশ্চয়ই আছে। এবং 7জন ব্যাটসম্যান, তবে আমার মনে হয় যে কে কে এখানে হবে এটা নিয়ে মোটামুটি সবাই নিশ্চিত, শুধু উপরে ওপেনিং ব্যাটাররা কারা হবে এটা নিয়ে বোধহয় কিছুটা দ্বিধা আছে, সেটা হয়তো সিলেক্টরদের মতো আছে, ওটা নিয়ে সিলেক্টর নিশ্চিত না। কিন্তু এই মুহূর্তে নিশ্চয়ই একটা নিশ্চয়তা আছে যে ঠিক আছে এই মুহূর্তে আমাদের এটাই দল, সেটি তারা ঘোষণা করে দিতে পারতো। আমাদের সুযোগ ছিল, হ্যাঁ 25 তারিখ পর্যন্ত আমরা বদলাতে পারি, সেখানে যদি মনে হয় যে না মাঝখানে কেউ খারাপ করছে বা মাঝখানে কেউ খুব ভালো করেছে, পরিবর্তনটা আমরা নিয়ে আসতেই পারি। জি, সাইফুদ্দিনের ইনক্লুশন সম্পর্কে একটু জানতে চাই। তিনি আসলে তার একটা সখ্য হচ্ছে ইনজুরির সাথে তিনি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আসলে কখনোই একেবারে ফ্ললেস খেলাটা তার কাছ থেকে পাবো না, ইনজুরিতে তিনি পড়বেনই। তার যে ইনজুরি ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আমরা যতটুকু জানি যে হয়তোবা তিনি নিরবচ্ছিন্নভাবে আসলে স্পন্টেনিয়াসলি খেলে যেতে পারবেন না। সেই জায়গাটা থেকে আমি একটু বাংলাদেশের স্পেশালি ইনজুরি ম্যানেজমেন্টটা নিয়ে স্পেশালি পেসারদের জানতে চাই যে কীরকম হওয়া উচিত, এবং বাংলাদেশের পেস বোলারদের ওয়ার্কলোড এবং ইনজুরি ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে আসলে পালন করতে পারছেন কিনা পেসাররা। জাতীয় দলে যখন খেলে তখন ওদেরকে যেভাবে ডাকা হয়, ওরা যখন অন্য জায়গায় থাকে, যখন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে কিংবা ক্লাব ক্রিকেট খেলে, তখন সেরকমভাবে দেখা হয় কিনা আমি নিশ্চিত নই। অনেক দলেই সেটা হয় না, অনেক দলের ক্ষেত্রে বিশেষ করে ক্লাব ক্রিকেটে হয়তো একেবারে বড় দলগুলি হয়তো ভালোভাবে দেখাশোনা করে, তাও সেটা জাতীয় দল পর্যায়ের মতো না। কিন্তু তার চাইতে নিচে যেসব খেলোয়াড় খেলে, 2-4 জন নিশ্চয়ই খেলে, সেখানেও খেলে, বা ভবিষ্যতে 1 বছরের মধ্যে আবার তারাও জাতীয় দলে যুক্ত হবে, ওইসব দলে কিন্তু সেই ধরনের রক্ষণাবেক্ষণ হয় না। সো আমার মনে হয় যে তাদের খাদ্যাভ্যাসের কথা যদি বলি, তাদের রিকভারির কথা যদি বলি, বোলিং লোডের কথা যদি বলি, তাদের স্কিলটা ঠিক আছে কিনা, তাদের টেকনিকটা ঠিক আছে কিনা, সেখানেও কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় টেকনিক্যাল কারণেই কিন্তু একটা ইনজুরি জমতে একটা বড় ইনজুরিতে রূপান্তরিত হয়, সেটা হয় কিনা, সেগুলি খুব ভালোভাবে স্ক্রুটিনাইজ করা দেওয়ার খুব জরুরি কিন্তু, এবং সবসময় চোখে চোখে রাখা দরকার পেস বলারদের বিশেষ করে। এবং সে কারণে কিন্তু গত কিছুদিন ধরে আমরা যে শরীফুল, তাসকিনের কথা বলেছি, এবং আরও 2-1 যারা বেড়ে উঠেছে, সেটারই ফল কিন্তু আমরা একসময় কোনো খেয়ালই রাখতাম না। গত কয়েক বছর ধরে কিছুটা খেয়াল রাখছি বলে এটা হয়েছে, এবং সামনেও আমাদেরকে আরও বেশি যত্নশীল হতে হবে পেস বলারদের ব্যাপারে, যদি ওদের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স আশা করি। জি, চিটাগংয়ের যেহেতু খেলাকাল এবং প্রথম 3 ম্যাচ চিটাগং হবে, চিটাগংয়ের উইকেটটা সম্পর্কে জানতে চাই। এই ধরনের কন্ডিশনে চিটাগং উইকেটের আচরণ কেমন হতে পারে এইরকম প্রচণ্ড গরমে? একটা দিকে কনসিস্টেন্টলি এটা হবে যে ওখানে বৃষ্টি তো হচ্ছে না, গরম আছে। সো এখানে সারাদিন বা খেলা শুরু হবে খুব সম্ভবত 4টার সময়, 6টার সময় খেলা শুরু হবে। সো মানে দিবারাত্রি, সন্ধ্যার পরেই ঠান্ডা হয়ে যাবার পরেই খেলাটা হবে। ঠান্ডা বলতে রোদ থাকবে অন্তত, মানে তাপদাহটা ওটা থাকবে না। বাট তারপরেও উইকেট কনসিস্টেন্টলি পুরোটা 40 ওভার একই রকম থাকবে কিনা সেই চ্যালেঞ্জটা থাকবে, কারণ এতটা গরমের মধ্যে কতটা পানি দেবে, কতটা রোল করবে, সেটার উপর ডিপেন্ড করবে। আশা করা যায় যেহেতু 40 ওভারের খেলা, উইকেট একই রকম থাকবে। এবং এই ওয়েদারটা অনেকদিন ধরে আছে, তো সো যারা উইকেট তৈরি করছে তারাও জানে এই ওয়েদারে ঠিক কতটুকু পানি দেওয়া দরকার, কতটুকু পানি রাখা দরকার উইকেটটাকে 40 ওভার টিকিয়ে রাখার জন্য, তারা নিশ্চয়ই জানে। সো ওয়েদার যেহেতু ফ্লাকচুয়েট করছে না, একই রকম ওয়েদার আছে, সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবার কথা না। সেক্ষেত্রে আমরা তো মানে টি-20 ক্রিকেটে যেমনটা দর্শকরা আশা করেন, এবং চিটাগংয়ের উইকেটটা তো তুলনামূলকভাবে বেটার মিরপুরের চেয়ে, অন্তত সেই জায়গাটা থেকে আমরা কিছু রান দেখতে পারি কিনা, কিংবা রান বন্যা। আমার মনে সেই চেষ্টাটাও থাকবে এখানে উইকেটটাকে ভালো একটা উইকেট, যেখানে রান করা যায়, যেখানে স্ট্রোক খেলা যায়, সে ধরনের একটা উইকেট করার চেষ্টা থাকবে। কতটা পারবে আমি নিশ্চিত নই, তবে সেই চেষ্টাটা থাকবে। এবং চিটাগং উইকেট কখনোই বোধহয় সেই অর্থে খারাপ হয়নি ইন টার্মস অফ ব্যাটিং। সো আশা করবো যে এখানেও ভালো রান হবে। জি, একটু সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাই। সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপের পর থেকেই, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই তিনি অনিয়মিত ছিলেন। তার ইনজুরি ছিল হাতের, তার চোখের সমস্যা ছিল, এবং একটা বিরতির মধ্য দিয়েই তিনি ছিলেন। তারপর যুক্তরাষ্ট্র থেকে এসে আমরা শেখ জামালের হয়ে তাকে খেলতে লক্ষ্য করলাম। লাস্ট ম্যাচটাতে তিনি 49 রান করলেন। সাকিব আল হাসানের মানে এই ধরনের অবস্থার পরও তিনি রান করেন কিংবা তিনি উইকেট পান,
এর পেছনে আসলে কারণটা কি ধরনের বিষয় কাজ করে, মানে এই ধরনের খেলার মধ্যে না থেকেও তিনি পারফর্ম করার এই ক্ষমতাটা কিংবা এই দক্ষতাটা আসলে কিভাবে তিনি পান? এই কাজটা এত বছর ধরে করছে এবং আমরা যদি একটু পেছনে দিয়ে তাকাই, ও খুব বেশি ব্যর্থ হয়েছে তেমন খুব একটা হয়নি, বাট মাঝখানে হয়তো ব্যাট প্যাচ গেছে, বাট ওভারঅল একটা 15-16 ব্যর্থতা নয়, আমি বলতে চাচ্ছি যে খেলার না, মধ্যে আমি বলছি না যে থেকেও। 15-16 বছরের যে ক্যারিয়ার, ওকে বেশিরভাগই আমরা দেখবো যে মাঠে যখন গেছে রান করেছে। তো এই যে একটা অভ্যাস তৈরি হয়েছে, এটা তো ওর ভেতরে একটা অটোমেটিক একটা সিস্টেমে পরিণত হয়েছে। ও যখন মাঠে যায় আমার মনে হয় স্ট্রেট ওয়ে ওই জায়গাটা চলে যেতে পারে, যে জায়গাটায় একটা আইডিয়াল পারফরমেন্স স্টেট যেটাকে আমরা বলি, এবং খেলতে পারে। আমার ধারণা ও যদি এখন আরও মনোযোগ দেয়, আরও মনোনিবেশ করে, আরও ভালো খেলতে পারবে। যতটুকু মনোযোগ দিতে পারে কি না, কারণ হঠাৎ করে ইউএসএ থেকে এখানে এসে এই গরমের মধ্যে বেশ কিছুদিন আউট অফ টাচ, কতটুকু সেই মানসিকতা ওর মধ্যে আছে নিজেকে ডিভোট করা ওই জায়গাটায়, সেটা একটা প্রশ্ন থাকবে। কিন্তু আমার মানে এখনও যদি ও ডিভোট করে, 5টা ম্যাচ খেলে 2টা সেঞ্চুরি করার মতো যোগ্যতা এখনও ওর আছে। জি, এবং ওই ধরনের কন্ডিশনে কিংবা উইকেটে যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজে আপনার কাছে কি মানে পারফর্মার কারা হতে পারেন বাংলাদেশ দলের ওভারঅল বর্তমান সময়ের প্রেক্ষাপটে? কারা পারফর্ম করতে পারেন, কারা কি প্লেয়ার? আপনি বলছেন মুস্তাফিজের কথা, এই ধরনের ক্রিকেটার কারা হতে পারেন যে হয়তোবা গেম চেঞ্জার পারফরমেন্স তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি? রিসেন্ট পারফরমেন্স যেটা আমরা যে টি20তে যে চ্যালেঞ্জগুলো হবে আমাদের জন্য, আমরা যে ধরনের রেটে রান করার প্রশ্নটা আসবে, সেখানে যদি আমরা মিলিয়ে দেখি, তহিদ হৃদয়কে আমরা দেখব, জাকির অনেককে হয়তো আমরা দেখব, রিশাদ হোসেন। বোলিংয়ে যদি আমরা যাই, সেখানে হয়তো মুস্তাফিজকে দেখব, রিশাদকে দেখব। এদের উপর আমার মনে হয় একটু বেশি ভরসার জায়গাটা থাকবে। এর বাইরে অন্যদের সবাইকেই খেলতে হবে, সবাইকে ভালো পারফর্ম করতে হবে। বাট আমি জানি যে যদি তহিদ হৃদয়ের কথা বলি, ওর পক্ষে সেটা সম্ভব 140-150 স্ট্রাইক রেটে খেলা। চাইলেই অনেকে সেটা পারবে না, আরও অনেক ব্যাটার আছে যারা চাইলেই সেটা পারবে না, হয়তো চেষ্টা করবে, চাইলেই পারবে না। বাট এই কদিনের মধ্যে সেটা কতটুকু পরিবর্তন হবে আমি নিশ্চিত নই, বাট ওদের উপর এটা আশা করে। সো ওরাই হয়তো কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং যে কোনো ফরম্যাটে এখন আসলে লেগ স্পিনারদের একটা চাহিদা রয়েছে। রিশাদ হোসেন লেগ স্পিনিং, তার স্পিনারের পাশাপাশি তিনি যেভাবে ব্যাট করে থাকেন, কিংবা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে যেমনটা লক্ষ্য করেছি, তার আবেদনটা আসলে অনেক বেশি দলের জন্য বেড়ে যায় কিনা বা বেড়ে গেছে কিনা। ওর ব্যাটিংয়ের উপর আমি খুব বেশি চাপ দিতে চাই না। ও একজন লেগ স্পিনার হিসেবে খেলছে, সেটাই। ওর ব্যাটিংয়ের উপর চাপ দিতে গেলে ওর একটা হয় কি, এই ধরনের লেট অর্ডার ব্যাটসম্যানরা যেটা হয় যে ওরা নিশ্চিত হয়ে ব্যাটটা নিয়ে যায়, মানে হাতের কাছে বলটা পেলে মেরে দিবে। ওকে যদি শেখানো হয় যে সেই তোমার এই রোল, এই দায়িত্ব তোমাকে একটু দেখে খেলতে হবে, তখন কিন্তু অনেক কিছু, তখন অনেক কিছু গোলমাল হয়ে যায়। কিন্তু ওদের যে চিন্তাভাবনা খেলা নিয়ে, ওদের যে ব্যাটিং নিয়ে ওদের চিন্তাভাবনা, ব্যাটিং যে ফিলোসফি ওদের, সেটাকে চেঞ্জ করতে গেলে বোধহয় ওই পারফরমেন্স পাওয়া যাবে না। ওকে আমরা যেই ম্যাচটা খেলতে দেখেছি, বাংলাদেশের একটা ছেলের পক্ষে ওরকম খেলা সম্ভব না। কিন্তু ওর স্বাভাবিক যেটা হতো, আচ্ছা ঠিক আছে আমি একটু দেখে খেলি, পেলে মেরে দিব, ওসব কিছু না, হাতের কাছে যেটা পেয়েছে সেটা মেরে দিয়েছে। সো ওর চিন্তা ভাবনাটা যেন বদলে না যায়, প্রত্যাশাটা তার কাছ থেকে না করাটাই বেটার হবে। না, প্রত্যাশা ডেফিনেটলি আমরা করবো, কিন্তু ওর চিন্তার মধ্যে যেন পরিবর্তন না আসে। ওকেও এটা করতে হবে, ওর কাছ থেকে আমরা এটা আশা করছি। এই চাপটা ওকে না দেওয়াটা খুব ভালো হবে। এখানে ম্যানেজমেন্টের রোলটা খুব ইম্পর্টেন্ট। ওকে যদি আমরা বারবার এটা বলানোর চেষ্টা করি, তুমি কিন্তু দারুণ ব্যাটিংও করো, কিন্তু এটা কিন্তু ওর মনের মধ্যে ঢুকে যাবে এবং ও দারুণ ব্যাটিং করার একটা একদমই স্টেট অফ মাইন্ড একদম ফ্রি রাখতে হবে। হ্যাঁ, একদম সেটাই জরুরি। ওর মূল কাজ হচ্ছে লেগ স্পিন করা, সেখানে ওকে 2টা উইকেট 3টা উইকেট নিতে হবে। মোটামুটি বোলিং করলাম আর 25 বলে 40 রান করলাম, ওটা আমার দরকার নেই। আমার দরকার হলো তুমি 4 ওভার বল করবে, 4 ওভারের মধ্যে তুমি আমাকে 3টা উইকেট নিয়ে দেবে। বল ব্যাটিংয়ের পরের কথা, এই মানসিকতায় ওর খেলা উচিত। কিন্তু তাহলে ব্যাটিংটা আমার মনে হয় অনেক কিছু আমরা পেয়ে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। জিম্বাবুয়ে বাংলাদেশের এই 5 ম্যাচের সিরিজের যদি একটু প্রেডিকশনটা জানতে চাই, কীরকম পারফরমেন্স বাংলাদেশের করা উচিত? নিশ্চয়ই সিরিজ জয়ের প্রত্যাশা আপনার থাকবে। হ্যাঁ, যেহেতু 5টা ম্যাচ 3টা ম্যাচ হলে, ক্রিকেট যেহেতু একেবারেই বলা মুশকিল, বলে দেওয়া যায় না। 5টা ম্যাচে বাংলাদেশের সুযোগ অনেক বেশি সিরিজে জেতার। যেহেতু বাংলাদেশের শুধু সিরিজ জেতার, বাংলাদেশ সেখানে একটা প্রস্তুতির ব্যাপারও আছে। বাংলাদেশ হয়তো কিছুটা এক্সপেরিমেন্টও করবে, কাকে কখন খেলানো যায় এবং খেলার গতি হয়তো কখনো বাড়বে টাড়বে, বিশ্বকাপকে মাথায় রেখে সব কিছু বিবেচনায় ডেফিনেটলি বাংলাদেশ উইল বি এহেড। এবং এখন দেখার বিষয় হচ্ছে যে কতটুকু এহেড থাকে এটা, এবং এই খেলাটা, এবং এই এহেডটা আমরা নিশ্চয়ই চাইবো যে অন্তত 5-0 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিততে পারে, এবং সেই ফলস কনফিডেন্স যেন বাংলাদেশের না হয়, যেই ব্যবধানেই সিরিজ জিতুক, যেন একটা
একটা Proper মূল্যায়নটা জেনুইন জিনিস। আত্মবিশ্বাসটা যেন বাংলাদেশ দল পায়। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।